হ্যাঁ শুনতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি। এখন আমরা শুরু করে দিই। আমার সময় হয়ে গিয়েছে তো। আজকে মানে বাংলাদেশের খেলার জন্য একটু অ্যাটেন্ড কম আছে। আজকের দিনে আসলে ক্লাস দেওয়াটাই কেমন একটা ব্যাপার। যাই হোক, তবে অনেক আগে শিডিউল করা এই আর কি। ঠিক আছে, আমরা শুরু করছি এখন। দেখি সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের গাণিতিক যুক্তি লেকচার 10 পিডি সেশন। আমি জানি সবার ঠিক মন এখানে আছে, এরকম না, বাংলাদেশের খেলা ঠিক মন আছে, কিন্তু বাংলাদেশের খেলা আসলে 80 না 90 পড়ে গেছে, সবাই খুব খুশি আমরা না। তো যাই হোক, আমাদের আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যতটুকু পারি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাসে আমাদের যে উদ্দেশ্যটা থাকবে মূলত সেটা হচ্ছে আপনাদেরকে কিছু গাণিতিক যুক্তি, কিছু মানে বেসিক কিছু সূত্র বলা, সেটা হচ্ছে পরিমিতি, সরল ক্ষেত্র আর হচ্ছে ঘনবস্তু এসবের ব্যাপারে। তো পরিমিতি, সরল ক্ষেত্র বা ঘনবস্তুর কিছু জিনিস আছে কোয়াইট কমন, এগুলো আপনারা সবাই জানেন। কিছু সূত্র, কর্ণের সূত্র, তারপর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্র সূত্র, এগুলো। আর ঘনবস্তুর ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখা লাগে। তো এগুলো আসলে মূলত ইসের ক্ষেত্রে আসে, আপনাদের প্রিলিতে কয়েকটা কোশ্চেন আসে এখান থেকে। তো কোশ্চেনগুলো আমরা কিছু কিছু দেখবো, একটা ধারণা পাবো যে কি টাইপের কোশ্চেন হয়। আর একটু ক্যালকুলেশন করার অভ্যাস থাকতে হবে নিজে নিজে। যারা যারা নিজে নিজে একটু ক্যালকুলেশন করতে পারবেন তাড়াতাড়ি, তাদের জন্য আসলে অঙ্কগুলো সামনে করতে আরো সুবিধা হবে। তো এইভাবেই এটা বলি আমরা শুরু করি ক্লাস। আমার মনে হয় আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। তো সবাইকে শুভ সন্ধ্যা। যদিও সন্ধ্যাটা আসলে বাংলাদেশের জন্য শুভ না। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আজকে ক্লাসে আমরা মোটামুটি অনেক কিছু মনে রাখার চেষ্টা করবো, কিছু অঙ্ক প্র্যাকটিস করবো। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে কিছু একক মনে রাখা লাগে। আপনাদের মনে হয় এইটার ব্যাপারে ধারণা আছে, ওই যে মেট্রিক পদ্ধতিতে বা এসআই সিস্টেম আমরা যেটা বলি, এসআই সিস্টেমে কিছু কমন প্যাটার্ন আছে। তো সেই প্যাটার্নগুলো কি, যে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টিমিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এগুলো আপনাদের পড়ার কথা। ওই যে 10 গুণ 20 গুণ এরকম করে করে 10 টু দি পাওয়ার এরকম করে করে আগায়। তো যেটা হয়েছে এখানে আপনারা দেখেন, সেখানে হচ্ছে আমরা অনেকগুলা মানে বলতে পারি, যেমন মিলিমিটার আর সেন্টিমিটার ডিফারেন্সটা কি, প্রত্যেকটা ক্ষেত্রে আসলে 10 করে করে ডিফারেন্স। মানে হচ্ছে মিলিমিটার যদি এইটুক হয়, তার 10 গুণ বড় হবে হচ্ছে সেন্টিমিটার, তার চেয়ে আবার 10 গুণ বড় হবে ডেসিমিটার, এরকম করে। এটা ডেসিমিটার হবে, যে না এটা ড হবে। তো এরকম করে করে জিনিসপত্র আগায়। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনটা কার কত গুণ সেটা বোঝানোর হচ্ছে আমাদের ইচ্ছা। তো প্রথমে এগুলো জাস্ট একটু মনে রাখলে ভালো, যে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টিমিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটা হচ্ছে হলো আপনার 10 করে করে কমে। বাট আমরা এখানে একটু মনে রাখবো এরকম করে করে। আমরা এখানে একটু দেখবো কোনটা থেকে কত হয়। মিলিমিটারের 10 গুণ হচ্ছে সেন্টিমিটার, তার মানে হচ্ছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। আবার সেন্টিমিটারের চেয়ে বড় হচ্ছে ডেসিমিটার, তো 1 সেন্টিমিটার সমান সমান 10 ডেসিমিটার। এই হিসাবগুলো আমরা মনে মনে হয় জানি। আবার মিটারের সাথে হচ্ছে ডেসিমিটার হচ্ছে হলো আপনাদের কি দেখা যাচ্ছে না, একজন কমেন্ট করেছেন চেকিং এর ব্রাউজার বিফোর অ্যাক্সেসিং ইন্টারনেট, এটা আমাদের কোনো কিছু মনে হয় না। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছি, মিটারের সাথে ডেকামিটারের সম্পর্ক হচ্ছে 10 গুণ, ডেকামিটার থেকে হেক্টোমিটার হচ্ছে 10 গুণ, তার থেকে আরো 10 গুণ হচ্ছে হলো কিলোমিটার। তো এই হিসাবগুলো জাস্ট একটু মনে রাখাটা জরুরি, এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল হবে মেট্রিক পদ্ধতির জন্য এবং পরবর্তী কাজে লাগবে। ব্রিটিশ সিস্টেমে কিছু একক আছে যেগুলো কাজে লাগে মনে রাখার জন্য, যেমন 12 ইঞ্চির 1 ফুট, এটা সবাই জানেন মোরালেস। 3 ফুটে 1 গজ, এটাও জানেন। 1760 গজে 1 মাইল। তারপর হচ্ছে এটা একটু মনে রাখা লাগে মনে হয়, 1680 ফুটে হচ্ছে 1 নটিক্যাল মাইল। তো এগুলো জাস্ট একটু মনে রাখলে ভালো। এগুলো সবসময় আসে না, মাঝে মাঝে একটা দুইটা কোশ্চেন আসে, যেমন কত মাইলে 1 নটিক্যাল মাইল, আবার কত কিলোমিটার 1 নটিক্যাল কিলোমিটার, কত গজে এত। মনে রাখতে পারলে ভালো, এগুলো মাঝে মাঝে কোশ্চেন আসে, সবসময় না। যাই হোক, এগুলো একটু মনে রাখবেন। এখন যে কথাটা বলেছিলাম, যে 10 গুণের সম্পর্কের হিসাবটা মনে রাখার উপায় কি, সেটা হচ্ছে এরকম একটা হিসাব আছে, যে আমি আপনাদেরকে বলেছিলাম কিলো, হেক্টো, ডেকা, ডেসি। ডেকা ডেসি ডিফারেন্স আসলে 100 গুণ, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। তো যদি মিটারে হিসাব করি আমরা, কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক, এর চেয়ে বড় আছে 10 টু দি পাওয়ার 6, সেটা আমি গেলাম না, এটা 10 এর 3 গুণ। তো এখন কিলো থেকে 10 গুণ ছোট হচ্ছে হেক্টোমিটার, সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার, তার চেয়ে ছোট হচ্ছে হেক্টোমিটার, তার চেয়ে ছোট হচ্ছে ডেকামিটার, তার চেয়ে ছোট হচ্ছে মিটার, তার চেয়ে ছোট ডেসিমিটার, তার চেয়ে ছোট সেন্টিমিটার, তার চেয়ে ছোট হচ্ছে মিলিমিটার। আপনারা মনে রাখবেন কিভাবে, একটা ছোট ছন্দের মতো আছে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। মনে রাখবেন কিলাইয়া হচ্ছে বড় থেকে শুরু, আর মিলিবে হচ্ছে লাস্টে ছোট থেকে গিয়ে শেষ। তার মানে 10 গুণ করে করে কমবে। 100, তার 10 গুণ হচ্ছে মানে 1010 থেকে কমলো 100, তার থেকে আরো কম 10, তাতে হচ্ছে 1 মিটার। এটা 1/13 গুণ হবে না, এটা আসলে 1 ভাগের 10, মানে 10 ভাগের 1 ভাগ, 1/10 গুণ। তারপর আরো 10, তারপর আরো 10, এরকম করে করে জিনিসটা কমতে থাকবে। এটাই হচ্ছে কথা। তো আপনাদেরকে এটাই জাস্ট মনে রাখা, যে আপনারা মনে রাখবেন কিলোমিটার হচ্ছে বড়, আস্তে আস্তে ছোট হইতে হইতে এরকম হয় সেন্টিমিলি, মাইক্রো, ন্যানো। তো এটা জাস্ট সবাই পারবেন আশা করি। এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যদি 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ, যদি এরকম জিজ্ঞেস করা হয়, তাহলে একটু ভেবে দেখেন কিভাবে হবে। প্রথম কথা হচ্ছে হলো এই হিসাবটা আমরা কিভাবে করেছি। প্রথম যে হিসাবটা ছিল মিলিমিটার আর কিলোমিটারের সম্পর্ক কি, আপনাদের মনে আছে মিটারের সাথে আমরা সবার সম্পর্ক জানি, 1 মিটার ইকুয়ালস টু 1000 মিলিমিটার, এটা আমরা জানি, মিমি লিখলাম আমি আপাতত। আবার কিলোমিটারের সাথে সম্পর্ক কি, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে আপনারা বলেন তো, 1000 মিটার, 1 মিটার যদি 1000 মিলিমিটার হয়, তাহলে 1000 মিটার মিটার সমান সমান কত মিলিমিটার হবে? 1000 ইনটু 1000 হবে মিলিমিটার। তার মানে 1 এর পরে দেখেন 1 2 3 4 5 6, 6টা শূন্য, 1 2 3 4 5 6, 6টা শূন্য মিলিমিটার। তার মানে কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড়, মিলিমিটার হচ্ছে অনেক ছোট। তো মিলিমিটারকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করতে চাই, তো ডেফিনেটলি 1 দিয়ে ভাগ হবে, মানে এটা ভাগ হয়ে যাবে। সো তার মানে অ্যানসার হবে 1 বাই এত। তো সেটা যদি করি তাহলে আসলে অ্যানসার হয় বি। এটাই জাস্ট আপনাদের বলার জন্য। 3টা করে শূন্য। আর যদি শর্টকাট জানতে চান তাহলে হচ্ছে শর্টকাট এরকম,
মিলিমিটার আর কিলোমিটার, কিলোমিটার সবচেয়ে বড়, মিলিমিটার সবচেয়ে ছোট, দুইটার হিসাবে আমরা জানি হচ্ছে মিটারে। তো কিলোমিটার থেকে যদি আপনি মিটারে নামেন, একের নিচে 3টা শূন্য আসবে, তারপর যদি মিলিমিটারে নামেন তাহলে আরো 3টা শূন্য আসবে, তার মানে 6টা শূন্য। সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা আপনাদের জন্য আপাতত গেল। এরপর আরো কিছু আছে, আমরা আসি। এটা দেখেন, এটা একটু ট্রিকি, বুঝতে পারেন কিনা। ট্রিকটা হচ্ছে এরকম, 1 থেকে 2000 স্কেলে। প্রথম কথা হচ্ছে স্কেল জিনিসটা আপনারা বোঝেন কিনা। স্কেল মানে হচ্ছে কোনো জায়গার 2000 মিলিমিটার যদি কোনো নাম্বার হয়, সাপোজ 2000, মানে ম্যাপে আমরা কি করি, আমরা তো আসলে ম্যাপে অ্যাকচুয়াল ডিসটেন্সটা আঁকি না, এটাকে ছোট করে নিয়ে আসি। তার মানে কোনো কিছুর একক যদি 2000 একক হয়, ওইটাকে আমি 1 এককে নিয়ে আসবো। তার মানে হচ্ছে হলো কোথাও, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে ম্যাপ। তাইলে কি দাঁড়াইলো, আমার যদি কোনো একটা জায়গার দৈর্ঘ্য মূলত 2000 হয় আর কি কিলোমিটার, সেটাকে আমি 1 সেন্টিমিটারে যদি নিয়ে আসি, এরকম করে যদি বলা যায়, তাহলে সেটাকে আমি বলতে পারি 1 থেকে 2000 এর স্কেলিং। তো সেটার জন্য আমি এরকম লিখতে পারি, আপনারা একটু দেখেন, আমার লাগবে হচ্ছে 1.2 কিলোমিটার। তো আপনারা একটা জিনিস বুঝেন কিনা, যেহেতু এটা সেন্টিমিটারে নিছে, তার মানে আমি আসলে সেন্টিমিটারে নিব ম্যাপটা। তার আগে 1.2 কিলোমিটারকে আমি সেন্টিমিটারে নিই। 1.2 কিলোমিটার আপনাদের কারো মনে আছে কিনা, 1 কিলোমিটার সমান সমান কত, 1000 মিটার। সো তার মানে 1.2 কিলোমিটার সমান সমান 1.2 ইন্টু 1000 মিটার, তার মানে হচ্ছে হলো 1200 মিটার হবে। এখন এই যে 1200 মিটার হইলো, 1200 মিটার, এই 1200 মিটারকে যদি আমি, আমার দরকার হচ্ছে সেন্টিমিটারে নেয়া, কারণ এটা হচ্ছে ছোট একক, তাহলে আমার জন্য লাভ। যদি সেন্টিমিটারে নেই 1200 কে, তাহলে দেখেন মিটার আর সেন্টিমিটারের সম্পর্কটা কি ছিল আপনাদের মনে আছে কিনা, 100 গুণ। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কারণ এটার পরে 1200 সাথে আরো 100 গুণ হবে, তার মানে আরো 2টা শূন্য আসবে এক্সট্রা সেন্টিমিটার। তার মানে আমি এটাকে লিখতে পারি 1200 ইন্টু পরে আরো 2টা, তার মানে 1,20,000 সেন্টিমিটার, এরকম কিছু একটা আসবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের জানার দরকার ছিল আপাতত। এখন দেখেন, এই 1 থেকে 2000 স্কেল, এটা বলতে আসলে কি বুঝাইছে, এইটা বলতে আসলে বুঝাইছে যে 2000 যেটা আর কি সেন্টিমিটার ম্যাপে, সেইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে আসল 2000 সেন্টিমিটার হচ্ছে ম্যাপে 1 সেন্টিমিটার, তাই না? যেহেতু 2000 1:2000 একক, তাইলে আপনারা বলেন ম্যাপে 120, 1,20,000 সেন্টিমিটার মানে কত হবে, ম্যাপে কত হবে? এটা একটু ঐকিক নিয়মে করা যায়, আমি আসলে ফার্স্টে না করি, এরকম না করে 1 সেন্টিমিটার সমান সমান হবে হচ্ছে 1/2000, তাহলে 1,20,000, যেটা আমি একটু আগে বললাম, সেন্টিমিটার সমান সমান 1 ইন্টু 120/2000 সেন্টিমিটার ইকুয়াল টু কত হয়, সবাই বলেন অ্যান্সার কত হবে? ডেফিনেটলি 60। অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন অনেকে, এটা অ্যান্সার হবে 60। তাহলে আমরা বুঝে গেলাম এভাবে কিরকম করতে হবে। যদি এই টাইপের কোশ্চেন আসে, এগুলো স্কেলিং এর কোশ্চেন প্রায় আসে, আপনাদেরকে তখন জিজ্ঞেস করবে হচ্ছে হলো কত হয়, কত অ্যান্সার, এই জিনিসগুলো জাস্ট একটু চেক করবেন যে মানে কোনটাকে কত স্কেলে নিছে। স্কেল মানে হচ্ছে বড়কে ছোট করা, অ্যাকচুয়াল আর হচ্ছে ইসের মধ্যে ডিফারেন্স, এটা করা হয়েছে। সো এটা খুব ইজি, আশা করি আমরা পারলাম। এখন কয়েকটা কোশ্চেন আসে হচ্ছে মেট্রিক আর ব্রিটিশ পদ্ধতির মধ্যে সম্পর্কের কোশ্চেন। হ্যাঁ ভাই, একজন কোশ্চেন করছেন সেন্টিমিটার নিলাম কেন, মিটারও নিতে পারতাম, এক্স্যাক্টলি আমি মিটার নিতে পারতাম, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে মিটারে আমার হচ্ছে এখানে সেন্টিমিটারটা নেওয়ার কারণ হচ্ছে সেন্টিমিটার সবচেয়ে ছোট একক ভাইয়া, মিটারে নিলে ওই দুইটা শূন্য কম আসতো, 1/20 আসতো। কিন্তু এখানে দেখেন একটা জিনিস, জাস্ট হচ্ছে ইনটিউশন থেকে নিছি, আমি ছোট একক নিলে বড় একক নিয়ে জাস্ট ভাগ নিলেই হবে। আবার যদি বড় এককে নেই তাহলে ছোট এককেও আসতে পারে, নো প্রবলেম, আপনি মিটারও নিতে পারতেন, অঙ্কটা করা কোনো সমস্যা নেই, জাস্ট দুইটা শূন্য কম আসতো। আচ্ছা, এটা একটু মনে রাখবো ভাই, ব্রিটিশ এবং হ্যাঁ ভাই সেন্টিমিটার না হয় মিলিমিটার অ্যান্সার আসতে পারে ভাই, কিন্তু মিলিমিটার অপশন ছিল না, তাই আমি মিলিমিটারে নেইনি। আচ্ছা, কিছু জিনিসপত্র একটু মনে রাখা দরকার, এটা প্রায় কোশ্চেন আসে, ইঞ্চি আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক। 1 ইঞ্চি সমান সমান 2.44 সেন্টিমিটার, এটা প্রায় আসে। 1 মাইল, মাইল আর কিলোমিটার সম্পর্ক 1.60 মাইল বা 1.61 ধরে আর কি এটাকে, এটা একটু মনে রাখবেন। 1 মিটার সমান সমান 37.39 ইঞ্চি, ইঞ্চি আর মিটারের সম্পর্ক। বা ওই যে ইঞ্চি থেকে যদি আপনি ফুটে নেন, ওই যে 12 ইঞ্চিতে 1 ফুট, ওখানে হিসাব করলে 1 মিটার সমান সমান 3.28 ফুট। এগুলো জাস্ট একটু মনে রাখেন। কিভাবে মনে রাখবেন? ইঞ্চি ছোট, মিটার বড়, তার মানে হচ্ছে 39 বা 39.37 ইঞ্চিতে 1 মিটার। আবার সেন্টিমিটার ছোট, ইঞ্চি বড়, তার মানে 2.54 সেন্টিমিটার 1 ইঞ্চি। এরকম করে করে আমার মনে হয় একটা মনে রাখলে বাকিগুলো মনে রাখা যায়। আর মাইলের ক্ষেত্রে এরকম একটা হিসাব করা যেতে পারে। দেখেন এই যে মেট্রিক হিসাব পদ্ধতিতে একটা হিসাব আছে, 1 মিটার কত ইঞ্চি সমান, একটু আগে আপনাদেরকে পড়াইছি 39.37, না এটা আমি একটু ভুল করলাম, 39.37, এটা হবে অ্যান্সার। যাই হোক, এরকম বেশ কিছু আছে আমাদের মনে রাখা লাগবে। 2 ইঞ্চি কত সেন্টিমিটার সমান, এখন দেখি কারটা মনে আছে, এটা একটা পোল, আপনাদেরকে পোলটা লঞ্চ করি, দেখি একটু আগে আপনাদের কি হিসাবটা পড়াইছি, এখন মনে করতে পারেন কিনা। আচ্ছা, 5.08 অনেকেই দাগিয়েছেন বা দাগাচ্ছেন, এটার অ্যান্সার কি? 5.08 জাগানোর কারণ কি দেখি তো, এসএমএস এ লেখেন আপনারা। 2 into 2.54 এক্স্যাক্টলি, অনেকেই বলছেন কারণ হচ্ছে একটু আগে আমরা করছি 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 2 ইঞ্চি সমান সমান এটা ডাবল হবে। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় এটা লাগানোর দরকার নেই, ইটস গুড অ্যাকচুয়ালি, আপনারা বেশিরভাগই ঠিক মতো অ্যান্সার করছেন, দাগাইছেন, ধন্যবাদ। তো আমরা পরে আগাই। আচ্ছা, লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, এটা একটা সম্পর্ক আছে, এটা একটু মনে রাখা লাগে আমাদের। এটা মনে রাখতে না পারলে হবে না। সেটা কিভাবে মনে রাখবেন? বিলিয়ন আর ইসের মধ্যে সম্পর্ক কি? বিলিয়ন মানে হচ্ছে হলো নরমালি মনে রাখবেন 100 কোটি, আর মিলিয়ন হচ্ছে হলো 10 লক্ষ 1 মিলিয়ন, আর মিলিয়নের ক্ষেত্রে হয় হচ্ছে হলো 10 কোটি।
তো বিলিয়নের ক্ষেত্রে যেটা হয় 10 টু দ্য পাওয়ার 9, ঠিক আছে। সো এটা হচ্ছে হলো 1 বিলিয়ন সমান সমান 10 টু দ্য পাওয়ার 9। এটা মনে রাখলে আসলে বেশি মানে সাহায্যকারী হবে আর কি মোটামুটি। 10 টু দ্য পাওয়ার 9 হচ্ছে 1 বিলিয়ন। 10 টু দ্য পাওয়ার 9 মানে যদি মনে রাখতে সমস্যা হয়, এবারে মনে রাখবেন একের পরে 9টা শূন্য, ঠিক আছে। যতটা পাওয়ার ততগুলো শূন্য থাকে একের পরে। এটা আপাতত মনে রাখতে পারলে লাভ। কোটির ক্ষেত্রে কি, কোটিটা আপনারা জানেন একক দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 10 টু দ্য পাওয়ার 7। এটা হচ্ছে একটু মনে রাখা যেতে পারে। আচ্ছা, মিলিয়নের ক্ষেত্রে হিসাবটা কি হবে? মিলিয়ন একটু আগে আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে বিলিয়ন আর মিলিয়নের মধ্যে ডিফারেন্স হচ্ছে হলো 10 টু দ্য পাওয়ার 3। তো এখানে হচ্ছে হলো মিলিয়ন আর বিলিয়ন যেটা লিখছে সেটা হচ্ছে এরকম 10 টু দ্য পাওয়ার 6। এটা হচ্ছে মিলিয়ন, ঠিক আছে। লক্ষ তার চেয়ে একটা শূন্য কম 10 টু দ্য পাওয়ার 5। ওই যে 10 লক্ষ বলছিলাম, তার মানে 10 দিয়ে ভাগ হবে, আর হাজার তো আপনারা জানেন 10 টু দ্য পাওয়ার 6। তো তার মানে মিলিয়ন, বিলিয়ন আর হাজার, মানে এটা হচ্ছে হাজারকে বলে আসলে 1000। এদের মধ্যে সম্পর্কটা যদি একটু খেয়াল করেন, 10 টু দ্য পাওয়ার 3 দিয়ে গুণ, 10 টু দ্য পাওয়ার 3 দিয়ে গুণ, তার মানে 3টা করে শূন্য যোগ হবে। এটা হচ্ছে কাহিনী আপাতত। তো এটা গেল। তাহলে একটু বলেন তো দেখি এই পোলের কোশ্চেন অ্যান্সারটা দেন সবাই। 1 বিলিয়নে কতগুলো মিলিয়ন? মিলিয়নের সংখ্যাটা একটু আগে আপনাদেরকে বলেছি। হচ্ছে অনেকেরই হচ্ছে। আচ্ছা, আর অল্প একটু সময় দিব। আচ্ছা, বেশিরভাগই আসলে ঠিক উত্তর দিচ্ছেন, আমার মনে হয় আর আগানোর দরকার নেই। 1000 দিয়েছেন, হ্যাঁ ইটস রাইট। 1 বিলিয়ন আর মিলিয়নের সম্পর্ক কি একটু আগে যে আপনাদেরকে বললাম, আপনাদের খেয়াল আছে কিনা যে হচ্ছে হলো বিলিয়ন আর মিলিয়ন। আমি একটু পিছনে যাই তাহলে মনে হয় ভালো হবে। এখানে এই যে মিলিয়ন আর বিলিয়ন 10 টু দ্য পাওয়ার 3, 10 টু দ্য পাওয়ার 3 মানে কি 1000। এক্স্যাক্টলি এটার অ্যানসারটা হবে 1000। আমি আর ডিটেইলস হিসাব করলাম না, হিসাব করলে করা যাবে। এখন দেখেন কি টাইপের পরিমিতির অঙ্ক আসে বা হচ্ছে আমাদের কি টাইপের পরিমিতির অঙ্ক করা লাগে। তো আয়তক্ষেত্রের আয়তন সম্পর্কে মোস্ট প্রবাবলি আপনাদের সবারই ধারণা আছে যে আয়তক্ষেত্রের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন এখানে আমাদেরকে বলছে একটা জমি আছে যেটা হচ্ছে আয়তাকার জমি, তার দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা হিসাব যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলতে পারবেন তাদের আয়তনের সম্পর্কটা কি। তো আসেন আমরা একটু হিসাবটা করি। হিসাবটা করার জন্য বলছে বড় আর ছোট জমির ডিফারেন্স কি। বলছে ছোট জমি হচ্ছে বড় জমি, বড় জমিটা ছোট জমি 2 গুণ দৈর্ঘ্য বড়, আর প্রস্থ হচ্ছে 4 গুণ বড়। ছোট জমির ক্ষেত্রফল বলছে কে, বড় জমির সাথে ক্ষেত্রফলের ডিফারেন্স কি। তাহলে আমরা আপাতত একটু ধরে নিই, ছোট জমিটা ধরলাম ছোটটার জন্য, ছোট জমি মুখে মুখে করা যাবে বাট আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ছোট জমি ধরলাম হচ্ছে দৈর্ঘ্য ধরলাম হচ্ছে x, প্রস্থ ধরলাম y। এখন বলেন তো ক্ষেত্রফল কত হবে? এরিয়া, ক্ষেত্রফলকে আমি এরিয়া দিয়ে লিখলাম। এরিয়া মানে ডেফিনিটলি দৈর্ঘ্য ইনটু প্রস্থ y, xy। এখন দেখেন ছোট জমি ক্ষেত্রফলকে কি বলছে ভাইয়া? k। তার মানে xy এর মান হচ্ছে k, ঠিক আছে। আমার কথা মনে বোঝা যাচ্ছে রাইট? আমি একটু টান দিব একটু পরে, আমার মনে হয় বোঝা যাবে। এখন দেখেন বড় জমির ক্ষেত্রে জিনিসটা কি হবে। বড় জমির ক্ষেত্রে ছোট জমির সাথে একটা সম্পর্ক বলে দিছে না ভাইয়া? বলেন তো বড় জমির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ডেফিনিটলি 2 গুণ, তার মানে 2x। বড় জমির প্রস্থ কতখানি? বলছে 4 গুণ, তার মানে হচ্ছে 4y। এরিয়া কত ভাইয়া? 2x ইনটু 4y, দ্যাট মিন্স হচ্ছে 8xy। এখন দেখেন x এর মান কত ছিল ভাই? একটু আগে পাইছেন x এর মান ছিল k, তার মানে 8k। এখন এটা যদি a প্রাইম বলি, এই দুটো ডিফারেন্স কত ভাই? আগেরটা ছোটটার ক্ষেত্রফল ছিল k, বড়টার হইছে 8k, বাদ দিলে থাকে কত ভাইয়া? 7k। আমাদের অ্যানসার হবে 7k, ঠিক আছে। আমার মনে হয় এগুলো কোয়াইট ইজি, এগুলো পারা উচিত। এবার আসেন একটু প্যাচের মধ্যে যাই, দেখি প্যাচটা পারেন কিনা ধরতে। এটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? আয়তক্ষেত্রের হিসাবগুলো আপনাদের মনে আছে কিনা সবার দেখি। এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এই যে এরকম, আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি। এইটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি a হয়, প্রস্থ যদি b হয়, কর্ণ হয় ভাইয়া এইটা। এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমি পিথাগোরাস কাটে লিখতে পারি। আপনাদের সবার পিথাগোরাস কথা মনে আছে হয়তো। পিথাগোরাস কাটলে কি হয়? এটা যদি কর্ণ বলি p, তার মানে p ইকুয়ালস টু p স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার, রাইট? এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী তার মানে p মানে কত? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আমার মনে হয় এইটুকু সবাই জানেন যে কর্ণের দৈর্ঘ্য কেমনে বের করে। তো কর্ণের দৈর্ঘ্য যদি এটা হয় ভাইয়া, তাহলে দেখেন এখানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15, তার মানে 15 আমার দেয়া আছে, মানে p এর মান দেয়া আছে। p ইকুয়ালস টু দৈর্ঘ্য কিন্তু এত বলা আছে, তার মানে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেয়নি ভাইয়া, আপনাকে শুধুমাত্র প্রস্থটা দিয়েছে। তাহলে ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে a স্কয়ার, প্রস্থ হচ্ছে হলো কত? b স্কয়ার, b এর মান দিয়েছে 10, তার মানে 10 স্কয়ার। আমার মনে হয় বাকিটা সবাই পারবেন। 15 স্কয়ার ইকুয়ালস টু মানে রুট করে বেশি নিয়ে গেছি, স্কয়ার হয়ে গেছে, প্লাস 10 স্কয়ার। 10 স্কয়ার মানে হচ্ছে 100, 15 স্কয়ার মানে হচ্ছে 200, 225। তার মানে 15 স্কয়ার করলে 225 মাইনাস 100 যদি করেন তাহলে আপনার থাকে হচ্ছে 115। এখন দেখেন a স্কয়ারের মান হচ্ছে 115, তার মানে a কত? রুট ওভার 115, সরি রুট ওভার 125 হবে, সরি ভুল বলছি আমি। রুট ওভার 125, 125 হচ্ছে 5 25 125। এখন তার মানে 5 কিউব হয়, এটা হচ্ছে 5 রুট 5 হবে এটার মান। বুঝেন কিনা সবাই? কারণ হচ্ছে 5 স্কয়ার ইনটু 5। ওকে, এখন এরপরে দেখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটা ক্ষেত্রফল হচ্ছে হলো a ইনটু b। এর মান কত ভাইয়া? 5 রুট 5। আর b এর মান কত ভাইয়া? 10, 5 10 50, 50 রুট 5। মুখে মুখে করা যেত, আমি জাস্ট আপনাদেরকে ভেঙে করাইলাম। আমার মনে হয় আশা করি বুঝতে পারতেছেন। এটা হচ্ছে অ্যানসার। তো আপনার জন্য এগুলো কিন্তু মোটামুটি সোজা অঙ্ক। এই দেখেন এই অঙ্কটা পারার জন্য আমার জানা লাগছে কি এই জিনিসটা, আর জানা লাগছে এই সূত্রটা যে অ্যাপ্লাই করতে পারবো এইটা। এই দুইটা জিনিস যদি আমি জানি তাহলে কিন্তু অঙ্কটা আসলে খুব ইজি। তো আপনি এই ক্যালকুলেশনগুলো মোটামুটি পরীক্ষার খাতায় প্রশ্নের পাশে ছোট্ট করে যেন পেন্সিল দিয়ে করতে পারেন, এরকম যোগ্যতা অর্জন করবেন। আমি কিছু ক্ষেত্রে মুখে মুখে করতে পারতে হবে, যেমন এই যে কাজটা আমি করছি এখানে, এই যে এইটুক মোটামুটি মুখে মুখে করে এর মানটা বের করে আনার ব্যবস্থা করতে হবে।
এই কাজগুলো আপনাদের মুখে মুখে করা শিখতে হবে যে আচ্ছা ঠিক আছে প্রস্থ দিছে 10 মিটার 10 স্কয়ার, দৈর্ঘ্য তো জানি না, আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে সামথিং এ স্কয়ার ইকুয়ালস টু 15, এরকম করে করে মুখে মুখে করার মতো অবস্থা করতে হবে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন দেখেন একটা পোল কোশ্চেন আছে, দেখি পোল কোশ্চেনটা পারেন কিনা। আরেকটা 3 নাম্বার পোলটা দিই, এটাও সোজা পারা উচিত। দেখি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 হলে পরিসীমা কত? সবাই দেখি 2 দাগাইতেছে, দেখি দেখে দাগাইতেছে না দেখে দাগাইতেছে? আচ্ছা অ্যানসার মোরলেস মনে হচ্ছে দাগাবে কেন। আচ্ছা এটা করবেন কেমনে? আপনারা মনে হয় বেশিরভাগই পারবেন এটা, এটা যেহেতু বেশিরভাগই দাগাই ফেলতেছে আমি এটা করাবো না, এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে এটা বেশিরভাগ ঠিক আছে অ্যানসার, আমি একটু পরে আগাই। সেটা হচ্ছে হলো অ্যানসার 96 হবে। কেমনে হবে আপনারা জাস্ট একটু মনে রাখেন। ধরেন এটা বিস্তারের দ্বিগুণ, তার মানে বিস্তার মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে ডেফিনিটলি 2x। এখন বলেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হলো 512, তার মানে কি 2x into x, তার মানে ইকুয়ালস টু 512, বা টু বি ভেরি এক্সাক্ট 2x কিউব ইকুয়ালস টু 512, x ইকুয়ালস টু x কিউব ইকুয়ালস টু 256। এখন তারে 3 বার গুণ করলে আপনারা দেখি x কিউব হয়, এটা বলতে পারেন? কার কিউব হচ্ছে 256? মনে আছে নাকি? 5 কিউব হচ্ছে 225, 6 কিউব কত? আচ্ছা আমার ভুল হয়েছে, এটা 2x স্কয়ার হবে, x কিউব লিখতেছি কেন, আসলে তো ভুল লিখলাম কেন, তাই তো বলে মিলে না। আচ্ছা কাকে স্কয়ার করলে 256 হয়? 15 স্কয়ার হচ্ছে 225, 16 কে স্কয়ার করলে হচ্ছে 256, তার মানে x এর মান ডেফিনিটলি হচ্ছে 16। এখন পরিসীমা মানে কি ভাই? আয়তক্ষেত্রের পরিসীমা সবাই জানেন, পরিসীমা হচ্ছে হলো এটা হচ্ছে x, সরি এটা হচ্ছে 2x আর এটা হচ্ছে x। পরিসীমা হবে হচ্ছে 2x + 2x, x + x, তার মানে 4x + 2x মানে 6x। 6x হবে হচ্ছে পরিসীমা, তার মানে 6 * 16, 6 16 96, এটা হচ্ছে অ্যানসার। শেষ। এটা মুখে মুখে করে ফেলবেন আপনারা, এগুলো কোনো কিছু না, জাস্ট মুখে মুখে করে ফেলবেন। এর পরের অঙ্কটা দেখেন ভাইয়া, একজন বলছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, ব্যাকগ্রাউন্ডে খুব ঝামেলা হচ্ছে, কি হবে না, ভুল লিখছি এটা আমি, সরি। আচ্ছা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:1, পরিসীমা 60 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত? এটা হচ্ছে কোশ্চেন। এটা একটু মজার কোশ্চেন, দেখে অ্যানসার করতে পারেন কিনা। প্রস্থকে যদি আমি ধরি, মানে একটু চাইলে ব্যাক ক্যালকুলেশনও করা যেতে পারে, আপনারা একটা একটা করে ব্যাক ক্যালকুলেশন করতে পারেন। দৈর্ঘ্য কত তাহলে প্রস্থ তাহলে কত গুণ হয় পরিসীমা? ডেফিনিটলি দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা যদি এরকম হয়, দৈর্ঘ্য যদি 1 একক ধরেন তাহলে প্রস্থ হবে 5 একক, তার মানে পরিসীমা হবে 1 + 5 * 2, তার মানে এরকম হবে আলটিমেটলি, সরি ইনটু 2, তার মানে ইনটু মানে এই এককটা হবে আর কি 5 আর 1 6 আর 6 দুগুণে 12। আমি হচ্ছে শর্টকাট করার জন্য বলতেছি 12 ইনটু, এটা যদি x ধরি প্রত্যেকে 12 ইনটু x এরকম একটা একক হবে। এটা হচ্ছে পরিসীমা। এখন দেখেন কত ধরলে আসলে আপনার এটা মিলে মানে অ্যানসারটা 12x, মানে 12 গুণ হবে, যেটা আমরা একক ধরবো মানে প্রস্থ ধরবেন, প্রস্থের 12 গুণ হবে আসলে পরিসীমা, বোঝাই যাচ্ছে। তো 12 60 কে 12 দিয়ে ভাগ করেন আসতেছে 5, আর হচ্ছে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 5 গুণ, তার মানে অ্যানসার হবে 25। মতো করে ফেলুন। সবাই কি বুঝছেন কেমনে শর্টকাটে করছি, নাকি একটু তাড়াতাড়ি হয়ে গেছে? আচ্ছা আবার বলবো, মানে জাস্ট পুরোটা শর্টে করছি আর কি, মানে বেশি প্যাচেই নেই। আমি হচ্ছে জিনিসটা চিন্তা করছি এইভাবে, মানে বেশি কষ্ট করবো না। আচ্ছা আপনাদের জন্য কষ্ট করি, তোলাম দেখেন দৈর্ঘ্য আর প্রস্থ, ছোট হচ্ছে প্রস্থ, প্রস্থ যদি x ধরি তার মানে দৈর্ঘ্য কত হবে ভাই? 5 গুণ হবে, তার মানে 5x। তার মানে টোটাল পরিসীমা কত? পরিসীমা মানে কি আপনাদের মনে আছে? পরিসীমা মানে হচ্ছে হলো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে x + 5x, তার মানে 2 ইনটু 5x মানে 6x, 6 দুগুণে 12, তার মানে 12x। এখন চিন্তা করেন পরিসীমা বলছে 60 সেন্টিমিটার, এটার মানে আসলে 60 সেন্টিমিটার, তাহলে x এর মান কত ভাইয়া? 5 * 60। ওইটা এই কাজটা আমি মুখে মুখে করছিলাম এখান থেকে। এখন এই যে 5 হইছে, 5 কার মান আসলে? 5 হচ্ছে প্রস্থের মান, তার মানে দৈর্ঘ্য কত? 5 25, 5 5 25, সেটাই আমি অ্যানসার দিছি, নাথিং এলস। এবার কি কিছুটা বুঝতে পারছেন আমার কথা? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। পরেরটা একটু দেখেন। আমি আসলে যে ওইভাবে এক্সামে যেমনি করছি অমনি সলভ করছি, আর কিছু না, এই জন্য আমি ওইটা বললাম, দ্যাটস ইট। আচ্ছা পরের অঙ্কটা একটু দেখেন। পরের অঙ্কটা কি আসছে? পরের অঙ্কটা আসছে হলো, এগুলো আমাদের মোটামুটি একটু যদি শর্টকাট পারেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? এখন আপনারা এটা মুখে মুখে করতে পারেন। দেখেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল কত ভাইয়া? ক্ষেত্রফল আপনার হচ্ছে হলো 180। এখন আপনার 180 সেম রাখতে হবে, দৈর্ঘ্য বৃদ্ধি করে হচ্ছে 25 সেন্টিমিটার করা হয়েছে, তার মানে প্রস্থ কত হলে অপরিবর্তিত থাকবে? 180 কে আপনি 25 দিয়ে ভাগ দেন, যা থাকে তাই। 25 দিয়ে যদি ভাগ করেন কত হয় একটু চিন্তা করেন তো। 25 4 25 100, 5 25 125, 6 25 100, 60, তার মানে 7 ইনটু সামথিং হবে, 7 দুগুণে 14, 5 7 35। দেখেন এটা হয় কিনা কাছাকাছি। তো এটা একটা অ্যানসার হতে পারে। 180 কে 25 দিয়ে ভাগ করলে 7.2 সেন্টিমিটার হয়, সেটা হচ্ছে অ্যানসার। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন, রাইট? আচ্ছা এটা গেল, আমি শর্টে করছি ভাই, টোটালটা ভাগ করে। আমার মনে হয় এটা নিয়ে মনে হয় বারবার বলার দরকার নেই। আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, লেটস গেট টু দ্য নেক্সট পয়েন্ট। একটা পোল আছে, দেখি পোলের অ্যানসার করতে। আচ্ছা আমরা অনেকে অ্যানসার দিয়েছি, আমরা পোলটা এন্ড করি, ঠিক আছে? তো যেটা আর কি অ্যানসার বেশিরভাগ দিয়েছেন সেটা হচ্ছে বি। আচ্ছা আমরা দেখি অ্যানসারটা কত হয়। 180 + 25 = 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25 = 180, 180 + 25
অ্যান্সারটা আসলে ডি হবে। এটা কেমনে হয় আমি বলতেছি আপনাদেরকে। একটা মিনিট, আমি একটু ফোন আসছে, আমি একটু সরি, আমাকে একটু উঠতে হয়েছিল, আই এম ভেরি সরি। দেখেন এখানে আসলে কি কি বলা আছে আমরা একটু খেয়াল করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 192, দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয়, তার মানে আমার লাস্টে যেটা জানা লাগবে বর্গক্ষেত্রের ইটা, মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, ওইটা জানতে পারলে বাকিটা পারবো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 192 বর্গ মিটার। প্রস্থ 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে, আচ্ছা আমি তাহলে আগে থেকে ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিছি x, প্রস্থ ধরে নিছি y, এটা হচ্ছে প্রথমটা। তার মানে x * y, এটার মান হচ্ছে 192। এরপর আমি করলাম কি, দৈর্ঘ্য 4 মিটার কমাই দিলাম, তার মানে x - 4, প্রস্থ 4 মিটার বাড়াই দিলাম, তার মানে y + 4। এই দুইটা যদি আমি করি তাইলে হচ্ছে যেটা আসে 192, তার মানে ক্ষেত্রফল আবার অপরিবর্তিত থাকে। এইটা তার মানে এই ইকুয়েশনটা আমার জানা আছে, এই ইকুয়েশনটা আমার জানা আছে, আমি দুইটা ধরে কাজ করব। আমার আসলে আপনারা জানেন মনে হয় যে কোনো অঙ্কের মধ্যে যদি দুইটা চলক থাকে, দুইটা চলকের জন্য দুইটা ইকুয়েশন দরকার, তাহলে আমরা মোটামুটি ইকুয়েশনের মান সবসময় বের করতে পারি। তো এখান থেকে আমরা দেখেন এটা আসলে x না, এটা হচ্ছে y। এই কোনটার মান কত এটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। দেখেন এই দুটো যদি গুণ করি তাহলে কি কি আসে, xy মাইনাস xy minus 4y plus 4x minus 4 4 16 equals to 192। এখন এখানে একটা কথা আছে একটু আগে বলি। 192 ক্ষেত্রে xy মান ছিল 192, এটা বসাই দেন আপনি 192 minus 4y plus 4x minus 16 equals to 192। 192 দুই পাশ থেকে কেটে যায়, এখান থেকে একটা ইকুয়েশন আসে যেটা, সেটা হচ্ছে এরকম, একটু খেয়াল করেন। 192 কাটার পরে সেটা হচ্ছে হলো মাইনাস মাইনাস যদি একপাশে নিয়ে নিই 4x minus 4y equals to 16, বা যদি আমি 4 দিয়ে ভাগ দিই x minus y equals to 4, that means x equals to y plus 4 plus y বা y plus 4, এরকম একটা ইকুয়েশন আসে। এই মানটা যদি আপনি এখানে বসান তাহলে হচ্ছে আপনি মোটামুটি x এর মান পেয়ে যাবেন। কিভাবে? এটা গেল একটা ইকুয়েশন ছিল ভাইয়া, এখানে কি ছিল, x into y equals to 192। এখন আপনি x এর মানটা বসাই দেন y plus 4, তাহলে কত আসে একটু দেখেন, y plus 4 into y equals to 192, y square plus 4y minus 192 equals to 0। তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। ভাই আপনাদের কারো মনে আছে যে 192 কেমনে আনা যায়? আপনাদের যদি মনে না থাকে তাহলে একটু বলি, 16 10 এ 110, তা 160, তারপর 16 সাথে 132 লাগে, মানে স্যার 32 লাগে তাহলে 192 হয়। তার মানে 16 11 হবে হচ্ছে 172, সরি 172 না 176, আর 16 12 হবে হচ্ছে 192। দ্যাট মিন্স এটাকে আসলে 16 আর 12 তে ভাগ করা যায়। y 16y minus 12y minus 192 equals to 0। এটা যদি আপনি মোটামুটি ভাগ করে ফেলেন তাহলে একটা আসবে y plus 16, আরেকটা আসবে যদি মাইনাস কমন নিই y minus y plus 16, 12 কমন নিলে আসলে সরি, y plus 16 equals to 0। That means y plus 16 into y minus 12 equals to 0। দুইটা আসবে, এই দুটোর মধ্যে ডেফিনিটলি মাইনাস মানটা হবে না, প্লাস মানটা হবে। সো y এর মান হবে আসলে 12 এখান থেকে। y যদি 12 জানেন, x এর মান কত ভাই একটু আগে আপনাদেরকে বলছি, y এর মান 12 হলে x এর মান ডেফিনিটলি হবে হচ্ছে হলো 16 আর কি। এখন পরিসীমা কত? আয়তক্ষেত্রের সমান পরিসীমা মানে হচ্ছে হলো 2x plus y into 2, এরকম হচ্ছে হলো আমার পরিসীমার মান হয়। তো সেই জিনিসটা আমি যদি করতে চাই তাহলে আমি কিভাবে করব? হ্যালো, আচ্ছা আমার মনে হয় শুনতে পাচ্ছেন। পরিসীমা যদি করতে চাই তাহলে হবে হচ্ছে 12 গুণ 16, 16 আর 12 হয় হচ্ছে 28, 28 দুগুণই কত হয় 56, এরকম হয় হচ্ছে অ্যান্সার। তা আমি যদি ওইটা করি এটা হবে আমার আলটিমেটলি অ্যান্সার। অঙ্কটা অনেক বড়, কথা সত্যি ভাইয়া। সমান পরিসীমা, তো পরিসীমা তার হবে গিয়ে আমার এরকম 2 into x plus y, তার মানে 12 plus 16 28, 28 দুগুণই 56। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ভাইয়া? এইটা হচ্ছে হলো আপনার পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো ডেফিনিটলি এটা হচ্ছে হলো পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রে, তার মানে এটা বোঝাইছে হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু। তো সেটা যদি হয় তাহলে আমার সেই জিনিসটা যা হবে তাই, মানে তার স্কয়ার হবে। তো এটা যদি একটা হয় এক বাহু, তার মানে 4 16 4 14 56 এরকম করে হয়। তো আমার মনে হয় অঙ্কটা বোঝা গেছে ভাই এতক্ষণ পর্যন্ত। এটার পরে কেউ কি বুঝতে পারেন এরকম আছেন? হ্যালো, এখানে অঙ্কটা মানে একটা টেকনিক্যাল একটু আছে। বর্গের এক বাহু হচ্ছে 56/4 দিলাম আমি, সুতরাং ক্ষেত্রফল যখন এখান থেকে যে 14 আসলো, এই 14 স্কয়ার হবে আলটিমেটলি, ওটার অ্যানসার মোস্ট প্রবাবলি আসে 196। তো এটাই হচ্ছে কথা। আমার মনে হয় অঙ্কটা অনেকে বলতেছেন ভাইয়া এটা আসলে শর্টে করা যায় কিনা। শর্টে এখানে হচ্ছে কথাটা একটা জিনিস একটু ভুল বুঝতে পারেন। আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রে, তার মানে আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রে মানে এই দুইটা পরিসীমা সমান। পরিসীমা বর্গক্ষেত্রের কত? 4 into a। এই জন্য আমরা এখানে 4 দিয়ে ভাগ দিচ্ছি যদি কারো ডিফারেন্স থাকে। এখন কেউ যদি মনে করেন ভাই এটা মানে শর্টে করার কোনো সিস্টেম আছে কিনা, শর্টকাটে করার জন্য যেটা করতে পারে ব্যাক ক্যালকুলেশন করা যেতে পারে। ব্যাক ক্যালকুলেশন কেমনে করতে পারেন? যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 169 144 250 225 হয়, আপনারা একটা জায়গায় যে ট্রাই করতে পারেন সেটা হচ্ছে এরকম, মানে আমরা ব্যাক ক্যালকুলেশন যেমন করি আর কি অঙ্ক যখন করা হয়, প্রথমে এই দুটো ইকুয়েশন নিজে নিজে বানাই নেবেন, এইটা বানাই নেবেন, এইটুক আর এইটুক, এইটা বানাই নেবেন। আমি আপনাদের ব্যাক ক্যালকুলেশনটা শেখাচ্ছি। এখন
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই চারটার মধ্যে একটা হবে ডেফিনেটলি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রে এক বাহু কত? এটা হলে এক বাহু হচ্ছে 15, এইটা হচ্ছে এক বাহু হলো 12, এইটা করলে এক বাহু 13, এটা করলে এক বাহু 14। এখন নিজে নিজে একটু মিলান তো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই চারটার একটা, তার মানে এক বাহু পাইছেন এত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কত হবে? 4 গুণ। আচ্ছা আমি ধরলাম 15 হচ্ছে অ্যান্সার। 15 যদি 4 গুণ হয়, 15 4 গুণ হবে 60। 60 যদি হয় তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 60। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × x + y ইকুয়াল, আপনাদেরকে বলছিলাম। তার মানে দুই বাহুর যোগফল তখন হবে হচ্ছে হলো 60 এর অর্ধেক 30। এখন 30 যদি দুইটার যোগফল হয় তার মানে x + y হচ্ছে হলো এই মানটা, মানে এটা অর্ধেক করলে পাবেন। এখন xy যদি 192 হয়, x + y যদি 60 হয়, কখনো কি মিলে কোনোটা দিয়ে? আপনি দেখবেন কোনোটা দিয়ে এরকম মিলে না। যখন এরকম মিলবে না তখন আপনি বুঝবেন এটা অ্যান্সার হবে না। তার মানে এই ক্যালকুলেশনটা আসলে এইভাবে করে করতে গেলে একটু, মানে আমার কাছে মনে হয় এটা ব্যাক ক্যালকুলেশন করে করা যাবে, বাট সেটা আসলে একটু টাফ হয়ে যাবে। একজন কোশ্চেন করছেন ভাইয়া ডিভাইড হলো কেন? ডিভাইড করার কারণ হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা 4 এ বলা ছিল, মানে পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র, তাই আমি 4 দিয়ে ভাগ দিছি ভাইয়া। কারণ আমার বর্গক্ষেত্রের একটা বাহুর মান দরকার, নাইলে তো আমি অঙ্ক করতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একজন লিখছেন ভাই a প্লাস b হোল স্কয়ার ইকুয়েশন দিয়ে করলে ছোট হবে। কোয়াইট ইজি, কারণ যদি আমি a প্লাস b হোল স্কয়ার যদি সরাসরি গুণ দিই তাহলেও হতে পারে, দ্যাটস ট্রু। সরি আমি একাই চা খাচ্ছি, আপনাদেরকে অফার করতে পারছি না। আয়ত সংশ্লিষ্ট পরিমিতি, এইটা বের কিছু অঙ্ক আছে, দেখেন আপনারা বুঝেন কিনা। পরিমিতি নিয়ে অনেকগুলো আছে। যেমন কোন বাগানের দৈর্ঘ্য দিছে, প্রস্থ দিছে, বাগানের চারপাশে 2 মিটার করে চওড়া রাস্তা আছে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? এইটা মোটামুটি খুব ইজি হওয়া উচিত, কারণ আপনারা এটা জাস্ট একটা হিসাব বুঝলে অঙ্কটা খুব সোজা। জাস্ট আপনাদেরকে এটা দেখাই, আয়তক্ষেত্র যেটা আছে তার বাগানের চারপাশে 2 মিটার করে রাস্তা আছে, তার মানে এইটুক হচ্ছে কত ভাইয়া? 2 মিটার। এইটুক কত ভাইয়া আয়তক্ষেত্রের? এইটুকের মান হচ্ছে প্রস্থ হচ্ছে 30। আবার দেখেন, তাহলে আমার এইটা হচ্ছে বাইরের, এইটা টোটাল টোটাল ক্ষেত্রফল। এইটা কত বলেন তো? দুই পাশে 2 2 অ্যাড হইছে, তাই না? তার মানে এইটার জন্য দুই পাশে কত হইছে? 30 গুণ প্লাস 2 প্লাস 2 দুই পাশে, তার মানে এইটুক হইছে ভাই এখন 34। আবার ঠিক সিমিলারলি এটা যদি হিসাব করেন, এটা কত? আয়তক্ষেত্র বাগানের ভিতরে ছিল 40, এই যে এইটুক ছিল 40, এই 40 এই পাশে 2 এই পাশে 2 অ্যাড হইছে, তার মানে এটা হইছে কত ভাইয়া? 44। তার মানে নতুন বাগানের ক্ষেত্রফল কত হবে? 34 × 44। এটা করলে যা আসে তাই হচ্ছে অ্যানসার। 4 4 16, ডেফিনিটলি 16 এর মধ্যে 34 × 40 করলে এরকম হবে 1496। আমার মনে হয় 44 গুণ 34 যদি করেন, 4 4 16, 4 4 16 আর 1 17, আচ্ছা 3 4 12 থেকে 2 হাতে আমার 1, 3 4 12 আর 1 13, 6 7 2 9, আমরা চলে গেছে অ্যানসার আমার ডি। ঠিক আছে, এরকম কঠিন কিছু না, সবাই পারবেন আশা করি। পরেরটা আসেন, 80 ফুট দীর্ঘ 70 ফুট প্রস্থ বিশিষ্ট একটা বাগানের চারপাশে 5 ফুট প্রশস্ত রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গ ফুট? ডেফিনিটলি এটাও আগের মতো হবে, বাট একটা জিনিস জাস্ট ডিফারেন্ট, সেটা হচ্ছে এখানে আপনার কোনটা কোনটা দিছে দেখেন। এই বাগানের দিছে 5 ফুট রাস্তা চারপাশে, তার মানে বাগানের এই পাশে যে এই যে দৈর্ঘ্যটা, এইটা 5, এটার মান দেয়া আছে। 8 ফুট দৈর্ঘ্য এত ফিট প্রস্থ বিশিষ্ট বাগানের বাহিরের চতুর্দিকে এত ফিট প্রশস্ত রাস্তা আছে, তার মানে এইটুকু হচ্ছে 80, এইটুকু হচ্ছে মানে 70। আপনাকে পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে, তার থেকে যদি মাঝখানে ক্ষেত্রফলটা বাদ দেন তাইলেই হচ্ছে। তার মানে যদি বলেন বাগানের ক্ষেত্রফল কত, বাগানের ক্ষেত্রফল, বাগানের এরিয়া হচ্ছে হলো 70 × 80, 5756। বাগান রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ এরিয়া, সেটা হচ্ছে 70 এর পাশে 5 করে, দুই পাশে 5 5 10 হবে, তার মানে এটা হবে 80। 80 ইনটু আরেকটা কত আছে, 80 আছে, ওটা হচ্ছে কত? 90, কারণ দুই পাশে যোগ হবে। 8 নং 72। এখন দেখেন এদের ডিফারেন্স কত ভাইয়া? 1600। তাহলে অ্যান্সার হবে 1600। এইটা হচ্ছে অ্যান্সার। জাস্ট আপনাকে ট্রিকটা বুঝতে হবে যে কোনটা কি জন্য আসছে, কোনটা কত আসছে। এই ট্রিকটা যদি একটু ধরতে পারেন তাহলে আমার মনে হয় ইজি। আমাকে একটু একটা মিনিট, আমার ফোন আসছে, সরি। আমি খুব সরি। পরের অঙ্কটা আসি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, 30 বর্গ ইঞ্চি, পরিসীমা 22 ইঞ্চি হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এখন দেখেন এইটা হচ্ছে আপনাকে আয়তক্ষেত্র এ বি এই দুইটা জিনিস যদি জানতে পারেন তাহলে আপনার জিনিসটা অনেক সোজা হয়ে যাবে। এইসব ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে যেটা ধরে নিলে ভালো, মানে তাইলে আমরা অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। যেমন এখানে আসলে আমি যেটা বুঝতে পারছি, একটা ছোট ক্যালকুলেশন করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ ইঞ্চি, কিভাবে দেখেন জিনিসটা? x যদি হয় দৈর্ঘ্য, y যদি হয় প্রস্থ, তার মানে xy হচ্ছে হলো আমার ক্ষেত্রফল, এরিয়া। এরিয়া তো xy যদি এরিয়া হয় তাহলে হচ্ছে হলো আপনার xy মানটা দিয়ে দিছে হচ্ছে 30 বা 30। পরিসীমা মানে কি ভাই আপনাদেরকে বলছিলাম, পরিসীমা মানে হচ্ছে হলো পেরিমিটার। তো পেরিমিটারের মান যদি এভাবে লিখি p 2 × x + y, তো এখানে দেখেন x + y, এই 2 × x + y মান দিয়ে দিয়েছে 22, তার মানে দ্যাট মিন্স x + y = 22। এখন আমার হাতে আছে এই দুটো ইকুয়েশন, xy = 30 আর x + y = 22। অঙ্ক করবেন কেমনে? ওই যে দুইটা চলক, দুইটা জিনিস দেয়া থাকলে অঙ্ক করার সিস্টেম একটাই, সেটা হচ্ছে একটা চলকের মান আরেকটা বসায় দেন। y মানে হবে হচ্ছে হলো 22 - x, এই মানটা আমরা এইখানে বসাইতে পারি। কিভাবে বসাবো? x × y, y মানে কত ভাই? 22 - x = 30। আসি হিসাব করি, 22x - x² = 30। এটা যদি আরেক ধাপ অঙ্ক, মানে অঙ্ক একটু আগে নিয়ে আসি তাহলে কিরকম হয়? x
স্কয়ার মাইনাস 22x প্লাস 30 ইকুয়ালস টু 0। এখন দেখেন এটা কোনোভাবে করার উপায় আছে নাকি, মানে কিভাবে করা যায়? এখানে মানে একটা ভুল করছি আমরা, x প্লাস y, এটা তো 11 হবে আসলে, একটা ভুল হয়েছে এই জায়গাটা, সরি। 11 মাইনাস x, নাহলে আসলে অঙ্কটা মিলতেছিল না, আমি তো তাই বলি, সরি। x স্কয়ার মাইনাস 11x ইকুয়ালস টু 30, তো ডেফিনেটলি 5 ছক 30, তার মানে 5x মাইনাস 6x ইকুয়ালস টু 30। এখান থেকে হিসাব করলে দুইটা মান আসবে, x মাইনাস 5 ইনটু x মাইনাস 6 যদি কমন নেন, x মাইনাস 5 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স x মাইনাস 5 x মাইনাস 6 ইকুয়ালস টু 0। x এর দুইটা মান, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। এখন এই দুইটা মানের উপর বেস করে আপনার হচ্ছে ই হবে। তো ডেফিনেটলি দৈর্ঘ্য আর প্রস্থ যেরকম বলছি, দৈর্ঘ্য বড়টাই হবে 6, প্রস্থ হবে 5, তো দৈর্ঘ্য হচ্ছে 6, এটা হচ্ছে অ্যানসার। এগুলো আসলে খুব এইভাবে না করে শর্টকাট যদি বলেন, শর্টকাটে করার উপায় কি? শর্টকাটে করার উপায় হচ্ছে আপনার, আপনি ব্যাক ক্যালকুলেশন করতে পারেন। ব্যাক ক্যালকুলেশন একজন লিখছে 5টা 6 একটা ওভারে, জি ভাই খেলা আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 6 মারতে পারে ইশার মধ্যে খুব মানে অনেক বিশাল কিছু মিন করে, 6 মারতে না পারলে আপনি আসলে খেলা জিততে পারবেন না, এটা কোয়াইট ট্রু। তো ব্যাক ক্যালকুলেশন করতেন কেমনে? আপনি এই যে এরকম করে ধরতেন, ধরেন আপনি 6 অ্যানসার করতেন, 6 অ্যানসার করে 5 6 30, 5 ওই 5টা 5 তার মানে যদি হয়, তার মানে এখন 5 আর 6 11, 11 দুগুণে 22 আর অ্যানসার লিখেছে। আবার যদি 5 ধরেন অ্যানসার, মানে ব্যাক ক্যালকুলেশন করা বসায় 5 রে যদি ধরেন 7 কে 7 30 দিয়ে ভাগ যায় না, তো সেটা যদি ভাগ যায়, ওটা ভাগ দিয়ে 22 হয় কিনা, এটা জাস্ট একটার সাথে আরেকটা ক্রস চেক করা, এইটুকু করতে পারলে আসলে অ্যানসার হয়ে যায়। ঠিক আছে, পরের অঙ্কে আসি। এরপর হচ্ছে বর্গক্ষেত্র সংক্রান্ত আমাদের কিছু পরিমিতি আছে, আমরা আরো অনেক দূর যেতে হবে, আমাদের ক্লাস টাইমও আসলে অনেকখানি, তাই আমরা একটা ব্রেক নিব, 8টা 3 বাজে, আমরা আরেকটু পরে একটা ব্রেক নিব। তো একটা বর্গের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 8 ফুট, কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? তার মানে যেটা বলছে বর্গের বাহু দিয়ে দিছে, তার মানে হচ্ছে বর্গ যেটা a, যদি এক বাহু a হয়, এর মান দিয়ে দিছে, এর মান দিয়ে দিছে 8। এখন কর্ণের উপর অঙ্কিত বর্গ, তার মানে কর্ণের উপর অঙ্কিত বর্গ মানে কর্ণের স্কয়ার আসলে আমার লাগবে। কর্ণ যদি আপনি ধরেন a, মানে কর্ণের মান যেটা, সেটাকে স্কয়ার আসবে। তাই এখন আপনাদের জন্য অঙ্কটা খুবই ইজি। বর্গ ক্ষেত্রের 4টা বাহু এরকম, কর্ণ মানটা কত হয় ভাইয়া? ডেফিনিটলি আপনারা পিথাগোরাস করছেন, a স্কয়ার প্লাস a স্কয়ার, ডেফিনিটলি a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু কর্ণটা যদি x ধরি, x স্কয়ার, তার মানে কর্ণের মান কত ভাই আসলে? √2a স্কয়ার, এটাকে বললে a√2, এটার মান হচ্ছে কর্ণের মান। বা যদি আপনি কর্ণ বলেন, কর্ণের স্কয়ারটা আসলে কত ভাই? কর্ণের স্কয়ারটা তাহলে x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ডেফিনিটলি 2a স্কয়ার। এখন দেখেন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট, তাহলে বর্গক্ষেত্রের স্কয়ার কত? 64। আর তাহলে হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা ডাবল, 2 গুণ হবে 128। ঠিক আছে, পরের অঙ্কে যাই। এগুলো খুবই সোজা, আপনারা মনে এগুলো মোটামুটি পারেন, তাহলে এই অঙ্কটা একটু সলভ করে দেন আমাকে, বলেন অঙ্কটা তাড়াতাড়ি। আচ্ছা, এগুলো আসলে সবাই পারবেন, আমরা এটা নিয়ে মনে হয় বেশি না আগাই। অঙ্কটা 4 আসছে বেশি অ্যান্সার, আমি একটু দেখি, দেখেন এটা বুঝেন কিনা জিনিসটা। অঙ্কটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ, ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত? সরলরেখা যদি আপনি a ধরেন, সরলরেখার উপর অঙ্কিত বর্গ হচ্ছে a স্কয়ার, সরলরেখার অর্ধেক কত? a/2, তার উপর অঙ্কিত বর্গ হচ্ছে a স্কয়ার বাই 2 এর স্কয়ার করলে হয় হচ্ছে 4। তাহলে এইটা এটার কত গুণ বলেন তো ভাইয়া? ডেফিনিটলি এই যে এইটা যদি a1 হয়, এটা যদি a2 হয়, a1 আর a2 সম্পর্ক কি? a1 ডেফিনিটলি হচ্ছে a1 বাই, মানে a1 ডেফিনিটলি হচ্ছে a2 যেটা আছে মান, ওই এর যদি 4 গুণ করেন, মানে a1 কে যদি আপনি 4 গুণ দেন, তাহলে আপনি হচ্ছে টোটাল অঙ্কটা মিলে যাবে, অ্যানসার হবে 4। ঠিক আছে, এখানে কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? না 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 না, এইটুকু আসলে 4 গুণ করলে আমার a1 হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এরপরে আমাদের ঘন জ্যামিতির কিছু অঙ্ক টঙ্ক বা কিছু নিয়ম আমাদের একটু জানা দরকার। অনেকগুলো পলি আসলে অ্যানসার গুলো মার্ক করা, দ্যাট ওয়াজ আ প্রবলেম, আই থিংক সো। ওকে, আমরা এগুলো ভিতরে আর যাব না। ঘন জ্যামিতি কিছু জিনিস, ঘন জ্যামিতি কি ভাই, যে আপনার ত্রিভুজাকৃতি বা অনেক ধরনের অনেক যেগুলো পড়ছেন, কোন, তারপর হচ্ছে গোলক, এগুলো আয়তন, যে ইটি, এগুলো আমরা পড়বো। আয়তাকার ঘনবস্তু যা যা আছে সেগুলোর কিছু সম্পর্কিত ব্যাপার স্যাপার আমাদেরকে মনে রাখা লাগবে। প্রথম কথা হচ্ছে ঘন জ্যামিতি যে অংশে ঘনবস্তু সম্পর্কে আলোচনা, তাই ঘন জ্যামিতি বলে, এগুলো জানেন। তার মধ্যে আমাদের মূলত লাগবে হচ্ছে আয়তাকার ঘনবস্তু, যে 3D যেগুলো হয়, ঘনক লাগবে, মানে যেটা হচ্ছে 3 দিকই সমান এবিসি, বেলন বা সিলিন্ডার লাগবে, কোণ লাগবে, গোলক লাগবে। তো এই তিনটার বিভিন্ন ধরনের সূত্র আছে, সূত্রগুলো আমরা একটু পড়বো জাস্ট। প্রথমে হচ্ছে আয়তাকার ঘনবস্তু বলি। আয়তাকার ঘনবস্তু কেমন হয়? আপনাদের এটা অলরেডি সবাই পড়ার কথা বা সবাই করছেন, 9 10 এ ছিল। এরকম যদি একটা ঘনবস্তু থাকে, মানে একটা 3D জিনিস থাকে, যেটা হচ্ছে এইটাকে বলতেছি দৈর্ঘ্য, এটাকে বলছি প্রস্থ, এটাকে বলছি উচ্চতা। কারণ দৈর্ঘ্যকে ধরলাম a, প্রস্থকে ধরলাম b, আর যে হাইটটা এটাকে ধরলাম হচ্ছে c। তাইলে এটা অনেকগুলা একক থাকে, সেই এককগুলোকে আমরা কি কি বলি? প্রথম কথা হচ্ছে এটারই কত, এটার আয়তন কত? এটার আয়তন হচ্ছে ভাইয়া a ইনটু b ইনটু c, তার মানে আয়তন হচ্ছে abc, এটা একটু মনে রাখা লাগবে। আয়তন হচ্ছে abc। ভাই এটার কর্ণ কোনটা? এটার কর্ণটা হচ্ছে ভাইয়া এই যে ভিতর দিয়ে, এই আপনি যদি, আমি যদি আরেকটু করি, ভিতরের সাইডটা দেখাইলাম, যে কোনো একটা কর্নার থেকে আরেকটা কর্নার পর্যন্ত যদি আপনি অ্যাড করেন, এই যে ভিতরে এই যে কর্নারটা অ্যাড করবেন, ওই কর্নার বরাবর যেই মানে দুইটা কর্নার অ্যাড করলে যেটা পাওয়া যায় তাকে বলে কর্ণ। কর্ণের সূত্রটা কি ভাই?
কর্ণের সূত্রটা হচ্ছে হলো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা কেমনে আসে যদি বলেন, আসার সূত্রটা হচ্ছে এরকম, এই যে নিচে এরকম যদি করেন, এটা যদি করেন, ওটা যদি 90 ডিগ্রি হয় ওই ত্রিভুজটা, তো নিচে তো ডেফিনেটলি এ আর বি, তার মানে এইটুকের মান হবে হচ্ছে হলো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এইটুকু হচ্ছে সি স্কয়ার। তো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ওটা করলে এই কর্ণের মান আসবে, যেটাকে আলটিমেটলি অ্যানসার করলে আপনি রুট ওভার এ স্কয়ার প্লাস সি স্কয়ার পাবেন। এটা আমি জাস্ট প্রুফটা মনে মনে বলে দিচ্ছি যাতে আপনাদের জন্য একটু মনে রাখতে ইজি হয়। 3 নম্বরে দেখেন একটা ক্ষেত্রফলের কথা যদি বলি, এইটার ইগুলোর ক্ষেত্রফল কত? এটা ক্ষেত্রফল মানে হচ্ছে তলগুলোর ক্ষেত্রফল, তো মনে রাখলে তলগুলোর ক্ষেত্রফল। তল মানে কয়টা একটু খেয়াল করেন, এটা তল আছে একটা, দুইটা, তিনটা, এরকম তিনটা যেরকম আছে প্রত্যেকটা অপোজিটে আরেকটা করে আছে, তার মানে টোটাল 6টা তল আছে। এখন দেখেন তল মানে কি, এক একটা ক্ষেত্র, এই 6টা তলে যেমন এইটা উপরের তলটা যদি আমি চিন্তা করি, এই তলটা, এই তলে এই সাইড হচ্ছে এ, এই সাইড হচ্ছে বি, তার মানে এটা ক্ষেত্রফল ডেফিনেটলি এবি। এটার উল্টা যেটা নিচের দিকে, ওইটার ক্ষেত্রফল এবি হবে। আবার এইটা চিন্তা করেন, এই পাশে এই সাইডটাই হচ্ছে হলো একটা সি, আবার আরেকটা হচ্ছে এ, তার মানে এটা সি এ, এই তলটা হচ্ছে সি এ, তার মানে এটার উল্টা পাশে আরেকটা, ওইটাও হবে সি এ। ঠিক সিমিলারলি এবি এবি, সি এ সি এ, এই দুই পাশে বিসি বিসি পাওয়া যাবে, তার মানে টোটাল 6টা তল, দুইটা করে এবি, দুইটা করে বিসি, দুইটা করে সি এ, সব মিলে আবার হবে হচ্ছে হলো 2 এবি বিসি সি এ, এটা হবে আমার একক। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ঘনজ্যামিতিক আয়তাকার ঘনবস্তুর এই জিনিসটা একটু মনে রাখা দরকার হলো। এরপরে আসেন ঘনজ্যামিতিক যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা একটু দেখি। হ্যাঁ, ওষুধের বক্স একটু দেখতে সুবিধা, একজন বলছেন একটা সাবানের আকৃতি 5 4 1.5 বলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ, 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বাক্সের মধ্যে কতগুলো সাবান রাখা যাবে? এটা অঙ্কটা খুবই ইজি করা, কারণ হচ্ছে কি আপনি যদি একটা সাবানের আয়তন জেনে যান, ওই কতগুলো আয়তন ওটার মধ্যে রাখা যাবে, এটা করলে আসলে অ্যান্সারটা পাওয়া যাবে। তো এটা বোঝার উপায় কি ভাই? দেখেন সাবানের আকার কত, 5 ইনটু 4 ইনটু 1.5, এটা দিয়ে আলটিমেটলি ভাগ দিলে যা মানে যেটা হবে 4 5 20, 1.5 দিয়ে 2 গুণ করলে হয় 3, 1.5 দিয়ে 2 গুণ করলে হয় 3, 30 হচ্ছে হলো আমারই মোটামুটি অ্যানসার, মানে একটা সাবানের আয়তন, একটা সাবান। এখন দেখেন বক্সের আয়তন কত, বক্স হচ্ছে হলো আপনার 55 সেন্টিমিটার ইনটু 48 ইনটু 30, এটা করলে আমার কত আসবে অ্যানসার? অনেকেই দেখে অ্যানসার দিয়ে দিচ্ছে 2640, আমার মনে হয় 2640 এটা মানে সবাই জানে এটি হবে, বাট কেমনে আসা হবে এটা একটু দেখাচ্ছি। বক্সের আয়তন হবে হচ্ছে 3টা যদি গুণ করেন 79200, কারণ আলটিমেটলি এটা করলে এটা হবে, তো এটা যদি এটা দিয়ে ভাগ দেন ডেফিনেটলি অ্যানসার 2640 আসবে। ঠিক আছে, তো আমার এইটাই বলা যেতে পারে সব মিলে অ্যানসার। আমরা পরেরটা দেখি, একটা বলি নাম্বার 6 দেখি, এটা একটু করেন, মাথা কাটান কয়জন পারে। অঙ্কটা ছিল ভূমির ক্ষেত্রফল পরিবর্তন না করে। আচ্ছা, বেশিরভাগই ঠিক অ্যান্সার দিচ্ছেন, আমরা আসলে এর বেশি আসলে অ্যান্সারে যাবো না, আমরা শেষ করি অঙ্কটা। কোশ্চেনটা এরকম, ভূমির ক্ষেত্রফল পরিবর্তন না করে একটি আয়তাকার ঘনবস্তুর আয়তন 50% বৃদ্ধি করা হলো, তার মানে উচ্চতা আসলে কতটুকু বাড়ছে? তাহলে চিন্তা করেন, আসলে যদি একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ কি হয়, এ বি হয়, তাহলে সি যেটা ওইটা আসলে বাড়ছে, এবং বাড়ার পরে আয়তন 50% বাড়ছে। আয়তন 50% বাড়া মানে কি, আগের বার ধরেন আমার ভূমি ছিল হচ্ছে এ বি, তার সাথে উচ্চতা অ্যাড হয়েছিল সি, এটা ছিল আগের বারের ক্ষেত্রফল, মানে এ ওয়ান, যদি মানে আগের বারের ভলিউম 1 প্রথমবারের আয়তন যদি আমি বলি, ভলিউম 2 হয়েছে হচ্ছে 50% বাড়ছে, 50% বাড়লে নতুন ভলিউম যে 1.5 গুণ হয়েছে, এটা কি আপনারা বুঝতে পারেন? মানে এই জিনিসটা যে আসলে ভলিউম 50% আয়তন বাড়া মানে 1.5 বাড়া, তো এটা তো মনে হয় আশা করি বোঝা যাচ্ছে তাই না, যে 1.5 আছে। এখন উচ্চতা আসলে কতখানি বাড়লো, কোশ্চেন হচ্ছে এইটা। একজনকে আমি আবার একটু বলি ভাইয়া, এটা হচ্ছে ছিল আলটিমেটলি আপনার প্রথম আয়তাকার ঘনবস্তু, সেটাকে আপনি করলেন কি, এই যে নিচের যে জায়গাটুকু এইটুকু সেম রাখছেন, এইটুকু সেম রেখে যদি আপনি আয়তন বাড়াইতে চান, তাহলে নতুনটা আসলে কেমন হবে? নতুনটা এটা সেম রেখে ডেফিনেটলি বাড়ছে, কিছু উচ্চতা বাড়ছে, আর কিছু তো বাড়ে নেই ভাইয়া, কারণ এটা ছাড়া তার কোনো কিছু সম্ভব না। এখন এটা যদি বাড়ে আলটিমেটলি আমার 50% বাড়ছে, তার মানে কোনো কিছু 50% বাড়া মানে কি, ওইটার চূড়ান্ত ফলাফলটা আগেরটার 1.5 গুণ হওয়া, এটা কি আপনারা বুঝেন কিনা? মানে কোনো কিছুর আয়তন 50% বাড়া, যদি আমি বলি যেমন আপনাকে বলি কোনো কিছুর দাম 100 টাকা ছিল, 50% দাম বাড়ছে, তার মানে এটা 50% হচ্ছে 50 টাকা, নতুনটা দাম কত হয়েছে ভাইয়া? 150 টাকা। 150 টাকা আর 100 টাকার ডিফারেন্সটা কত? 1.5 গুণ না? এটা বলি না? তো ওইটাই আলটিমেটলি বলছি, যে যদি আগের আয়তন এবিসি হয়, নতুন আয়তন 1.5 এবিসি এরকম, কারণ আগেরটা থেকে 50% বাড়া মানে 1.5 গুণ বাড়া। আমি যদি বলতাম আগের ঘনবস্তুর আয়তন 30% বাড়ছে, তাহলে 1.3 গুণ হইতো। যদি বলতাম 80% বাড়ছে, তার মানে 1.8 গুণ হইতো। আর যদি বলতাম যে আপনার 100% বাড়ছে, তারপরে নতুনটা হয়তো আগেরটা ডাবল, মানে 2 গুণ। এখন দেখেন ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয়নি ভাইয়া, তার মানে এবি চেঞ্জ হয়নি, এবি চেঞ্জ হয়নি, এবি সেম। বাড়ছে কি ভাইয়া? তাহলে সি। এখন দেখেন সি আগেরটা থেকে নতুনটা বাড়ছে কতখানি? 1.5, তার মানে ডেফিনেটলি 1.5 গুণ আগেরটা চেয়ে হওয়া, তার মানে সি আসলে 50% বাড়ছে। এটা মুখে মুখে অ্যান্সারটা করে দিলাম। আমার কথাটা বোঝা গেছে অঙ্ক? আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে হ্যাঁ বলতেন নাকি? হ্যাঁ, মানে এটা অঙ্ক করে করা যায়, আমি মুখে মুখে করলাম টোটাল জিনিসটা। রিটেন করে দেন একজন বলছে, হ্যাঁ রিটেন করলে আপনি পুরোটা ভাঙে চুরে করতে পারেন চাইলে, আমি পিলির জন্য আপাতত করে করে আগাচ্ছি। আচ্ছা, এটা দেখেন
একটা 5 মিটার ইনটু 3 মিটার মেঝে বিশিষ্ট 3 মিটার উচ্চতার রুমের দেয়াল ও ছাদ রং করতে হবে, কত বর্গমিটার জায়গা রং করা লাগবে? আপনি একটু চিন্তা করেন। আমরা নরমালি করছি এই যে দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিলে যদি দেয়াল রং করা লাগে, তার মানে হচ্ছে আমার ওই যে যেটা বলছিলাম আপনাদেরকে শিখাইছিলাম, এই যে তলগুলোর ক্ষেত্রফল লাগবে। তার মানে তলগুলোর ক্ষেত্রফল যদি লাগে, তার মানে আমার রুমের দেয়াল লাগবে, রুমের ছাদ লাগবে। রুমের মেঝের কথা কি বলছে ভাইয়া? মেঝের কথা কিন্তু বলে নাই। মেঝের কথা যদি আপনার না বলে, তাহলে আপনি খেয়াল করেন তো এটা আলটিমেটলি কয়টা রং করা লাগবে, সবাই একটু বুঝেন কিনা। আমার একটা দেয়াল এরকম যেটা আছে, এটার মতো করে আরেকটা দেয়াল দেখেন এরকম থাকবে। এইটা ধরেন হচ্ছে 5, মানে হাইট 3, এইটুক এইটুক 3, এইটুক 5। তার মানে এই দেয়ালটা রং করা লাগবে, এটা করা লাগবে। মেঝেটা কিন্তু আমার লাগবে না ভাইয়া, 3 × 5 এটা লাগবে, মেঝে লাগবে না। তার মানে আমার ছাদ রং করা লাগবে। ছাদ কত? ছাদ হচ্ছে 3 × 5 প্লাস এই দেয়ালটা কত? একটা দেয়াল হবে 5 ইন্টু, আমি বলি 5 × 3, এইটা একটা হবে। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে 5 × 3 যে দেয়ালটা আছে, ওর উল্টা পাশে আরেকটা দেয়াল আছে, তাই 2 দিয়ে গুণ। সিমিলারলি আপনার আরেকটা দেয়াল আছে 3 × 3, ওই দেয়াল আলটিমেটলি 2 গুণ হবে, কারণ কি ওইটার মতো আরেকটা আছে। এই দুইটা যখন আপনি যোগ করলেন বা ই করলেন, তারপর হচ্ছে আপনার আলটিমেট রেজাল্টটা পেয়ে যাবেন। তো 3 × 5 = 15, 3 × 5 = 15 দুগুণী 30, আর 3 × 9 = 18, 30 × 15 হচ্ছে 45, 45 × 18 63 आंसर। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? এটাকে একটা অঙ্ক বাদ দিলাম কেন ভাইয়া? হ্যাঁ, আমরা তো আসলে ওইভাবে করি যে একজন বলছে 2 ABBCCA করে এবি বাদ দিলেই হইলো, মানে মেজরটা। আমি মেজরটা আগেই বাদ দিয়ে করছি আর কি, এটা হচ্ছে কথা, মোটামুটি করে ফেললাম। একজন বলছে ভাইয়া বুঝি নাই। আচ্ছা, আমি আবার একটু বলি, আপনাদের সোজা করার জন্য বলি। আর তলগুলোর ক্ষেত্রফল আপনাদেরকে করাইছিলাম, মনে আছে? এবি প্লাস বিসি প্লাস সিএ ইনটু 2, 6টা তলের জন্য। তো এখানে 6টা তলের জন্য আলটিমেটলি এই যে সূত্রটা যদি করেন, তাহলে কত আসে ভাইয়া? এবি মানে হচ্ছে 5 × 3, বিসি বিসি হচ্ছে হলো 3 × 3 × 3, সিএ সিএ মানে কত? 5 × 3। এটা যে আপনি করলেন সবগুলা, এটা হচ্ছে টোটাল তল। বাট একটা কথা, এর থেকে মেঝেটা মানে যেটা বাদ যাবে না, মেঝেটা আপনি রং করবেন না ভাইয়া। মেঝে যদি রং করেন, মেঝে কোনটা? মেঝে হচ্ছে হলো এই যে 5 × 3। তার মানে 5 × 3 যেটা করছেন, ওটা একটা বাদ যাবে। ওটা যদি আপনি বাদ দেন, আলটিমেটলি টোটাল হিসাব করে দেখবেন এটা 63 আসবে आंसर। ঠিক আছে, মানে এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। আমি মুখে শর্টকাটে করছি, আপনি আরেকটা ভেঙে আর কি পুরোটা করবেন। আই গেস এখন বুঝতে পারছেন কিছুটা? হ্যালো। আচ্ছা, এবার আমরা আয়তাকার ঘনবস্তুতে ছিলাম। ঘনবস্তু থেকে আমরা এখন ইসে আসি, ঘনকে আসি। ঘনক মানে হচ্ছে যে আপনাদেরকে এবিসি করাইছি, এই এবিসি তিনটা হচ্ছে সমান, তাকে হচ্ছে বলে ঘনক। তার মানে আগের যে সূত্র ছিল, আগের সূত্রে ভলিউম ছিল এবিসি, যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়, তার মানে ভলিউম এখন কত? ভলিউম এখন এ কিউব। আবার দেখেন, এটা 6টা তল, 1 2 3 4 5 6, ওই পাশে একটা, এই 6টা তল, 6 আয়তন হচ্ছে এ কিউব। কর্ণ, কর্ণ একটু আগে পড়াইছিলাম, মনে আছে? কর্ণ ছিল কি? কর্ণটা ছিল, যদি আমি পি দিই, ওটা ছিল হচ্ছে হলো রুট ওভার এ বি বিসি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এরকম ছিল। তো এ বি সি তিনটাই যদি সমান হয়, তার মানে 3a স্কয়ার, ওইখান থেকে রুট 3a, এইটা হবে হচ্ছে কর্ণ। এই যে রুট 3a হচ্ছে কর্ণ। আর তলগুলোর ক্ষেত্রফল আবারও বলি, এটা মানে হচ্ছে তলগুলোর ক্ষেত্রফল। তলগুলোর ক্ষেত্রফল আগে কি ছিল ভাই, আপনাদের মনে আছে নাকি? তলগুলোর ক্ষেত্রফল ছিল হচ্ছে হলো রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার 2ab 2bc 2c, এরকম ছিল। তো এখন চিন্তা করেন, তলগুলোর ক্ষেত্রফল আলটিমেটলি হচ্ছে 2ab bc ca, abc যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা a স্কয়ার করে আসবে, টোটাল আলটিমেটলি 6a স্কয়ার হবে। মানে জাস্ট হচ্ছে আমি যে এই সূত্রটার মান বসাই দিছি ভাই, এবি বিসি সিএ যদি আপনি বসাই দেন, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তার মানে a স্কয়ার a স্কয়ার a স্কয়ার 3a স্কয়ার ইনটু 2, তার মানে 6a স্কয়ার হবে। সো এইটা জাস্ট একটু মনে রাখা দরকার আমাদের। এইগুলা দিয়ে আমরা এখন পরের অঙ্কগুলো করব। ঠিক আছে, একজন বলছেন ভাই একটু ব্রেক দিলে ভালো হয়। আচ্ছা, আমরা এখন ব্রেক দিব না একটু পরে, বা টানা শেষ করে দিব অঙ্ক করে? ব্রেক দিলে ভালো হয় নাকি অঙ্ক করে শেষ করে দেওয়া ভালো? আচ্ছা, আমার মতে এখন শেষ করে দিই নাকি? আচ্ছা, আমি 5-10 মিনিট একটা ব্রেক দিয়ে দিলে ওকে। এখন বাজে হচ্ছে 8টা 21, আমরা 8টা 30-এ ফেরত আসবো। 8:30 উইল স্টার্ট again। 8টা 30-এ শুরু করবো আমরা। থ্যাংক ইউ।
ওয়েলকাম এভরিওয়ান। আসলে খেলা দেখছিলাম আমরাও। মুস্তাফিজ মনে হয় একটা রিভিউ নিছে, সে উইকেট পাবে কিনা জানি না, দেখা যাক। উইকেট পেলে তো ভালো। তা আমরা ছিলাম যেখানে, সেটা হচ্ছে ঘনক। ঘনক আর ঘনবস্তুর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা, আমি যে ধরে নিচ্ছি আপনারা কিছু জানেন না, এটা ধরে সবগুলা জিনিস বলতেছি। তো আয়তনের ক্ষেত্রে আপনারা আয়তকার ঘনবস্তুতে এর আগে পড়ছেন এবিসি, বিআরসি যদি মান সমান বসায় দেন তাহলে হচ্ছে ঘনকের আয়তন পেয়ে যাবেন একিউ। দ্বিতীয় কথা হচ্ছে হলো কর্ণ। কর্ণ কি ছিল? রুট ওভার এস এ বি বিসি সি বা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ছিল। তো সেখানে যদি আপনি এ বি সি তিনটার মান বসায় দেন সমান, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হলো রুট থ্রি এ। মানে আলটিমেটলি তিনটা আসবে, থ্রি এ স্কয়ার, ওখান থেকে করলে রুট থ্রি এ আসবে। আর ক্ষেত্রফল হচ্ছে হলো 1 × 2 × 1 এরকম করে করে। তো সেটা হচ্ছে হলো আপনার আলটিমেটলি যেটা আসবে 6a স্কয়ার। এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল। তলগুলোর ক্ষেত্রফল 6টা তল, এক একটা তলের ক্ষেত্রফল a স্কয়ার করে, 6টা তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এগুলো মোটামুটি একটু মন থেকে মানে জাস্ট নিজেরা একটু চিন্তা করলেই পারা যায়, আমার মনে হয় এটা কোনো সমস্যা না। এনিওয়ে, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মনে রাখা দরকার, মনে রাখতে পারলে আমাদের জন্য একটু লাভ। আসেন একটা পোলের কোশ্চেন আছে, পোলের কোশ্চেনটা খুব সোজা, আপনাদেরকে একটু টাইম দিব, তারপর আমি নিজেটা সলভ করে দেবো, দেখি আপনারা পারেন কিনা। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা তিনটা ঘনক বলি, নতুন একটা ঘনক তৈরি করা হলো, তার বাহুর দৈর্ঘ্য কত? জিনিসটা খুবই সোজা, এটা আপনারা সবাই পারবেন। এটা হচ্ছে আলটিমেটলি লাস্টেরটা দেখে অনেকে বলতেছেন হয়তো এটা অ্যান্সার, জানি না, স্লাইডগুলো ওখান থেকে দাগানো ছিল, আমি খেয়াল করি, এটা আমার ফল্ট। এনিওয়ে, আমরা জিনিসটা একটু করি। জিনিসটা কিভাবে করবো একটু বলে দিই আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে হলো একটা ঘনকের কত, 3 4 5, তার মানে ঘনকের আয়তন কত হবে ভাইয়া? মানে নতুন ঘনকের সাথে আগেরটা কি, তিনটা আয়তন যোগ হবে। তো একটা ঘনকের আয়তন হচ্ছে 3 4 5, তার মানে নতুন ঘনকের আয়তন হবে 3 × 4 × 5, 4 5 20, 3 20 60, তার মানে 60 হচ্ছে একটা সেন্টিমিটার কিউব, একটার আয়তন। এরকম তিনটা ঘনক বলাইছে, তার মানে তিনটার আয়তন কত হবে ভাইয়া? 180 সেন্টিমিটার কিউব হচ্ছে হলো নতুন ঘনক। এখন বলেন, নতুন ঘনক হচ্ছে হলো 180 হচ্ছে আপনার টোটাল। এখন এই তিনটার থেকে আপনারা যদি করতে হয় তাহলে হ্যাঁ আউট হয়ে গেছে ভাই, আমিও দেখলাম, দেখে খুব ভালো লাগতেছে আমারও। তো এখন নতুনটার বাহুর দৈর্ঘ্য কত হবে? এইটা যদি আয়তন হয় ভাই 180, তাহলে একটা বাহু কত হবে সেটা যদি আমাকে বের করতে বলে, আমি মোটামুটি কি করব? এইটা হচ্ছে a কিউব, সেখান থেকে এর মান বের করব, ওইটাই হবে আমার অ্যান্সার। অ্যান্সার ঠিক 6 হবে না ভাইয়া, অ্যান্সার মানে আমার মনে হয় একটু ভুল করছি আমরা এখানে। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটা ঘনক, এখানে আমি একটা ঘনক